আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা তোর মাকে। সুকান্ত মজুমদারের পোস্ট করা সেই অডিও রেকর্ড, সেইখানে পরিষ্কার শোনা যাচ্ছে। না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে, তো রেড অকথ্য ভাষায়, কদর্য ভাষায় গালাগালি করছেন এবং তার পরিচয় জিজ্ঞেস করাতে তিনি বলছেন অনুব্রত মন্ডল। রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। নাকি শুধু অনুব্রত মন্ডল বীরভূমের আইসিকে নয়, আইসির বাবা মা, আইসির পরিবার তুলে গালাগালি করছেন। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে। এই কথা বা এই ধরনের বক্তব্য কোনোভাবেই দল সমর্থন করে না এবং অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রত মন্ডলকে। দলের এই বিবৃতির ঠিক 32 মিনিটের মধ্যেই অনুব্রত মন্ডল লিখিত ক্ষমা চাইল, ফুলে ভরা একটা চিঠি, সেই চিঠি দিয়ে লিখিত ক্ষমা চাইল। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা এই অনুষ্ঠানে নজর রাখবো এ রাজ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূমের দিকে, যে জেলা শুধু এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচন নয়, একদিকে লোকসভা এবং রাজ্য রাজনীতিতে একটা অন্যতম ভূমিকা রেখে এসেছে এবং সেই অন্যতম জেলার, সেই বিখ্যাত জেলার ভগ্নপ্রায় বাঘকে নিয়ে কথা বলবো আজ। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, অনুব্রত মন্ডল। কেন আমি বলছি ভগ্নপ্রায় বা রুগ্ন বাঘ? তার কারণ আমরা দেখেছি অনুব্রত মন্ডলের যে রাজনৈতিক ক্যারিয়ার ঠিক যে গ্রাফে চড়েছে, ঠিক সেই গ্রাফেই কিন্তু পতন হতে চলেছে তার। কেন? আমরা দেখলাম একটা কল রেকর্ড, যে অডিও যেটা রীতিমধ্যে ভাইরাল। আমরা জানি না সেই কল রেকর্ড অনুব্রত মন্ডলের কিনা এবং অনুব্রত মন্ডলের ভয়েস, সেটা আমরা সত্যিই জানি না যে এই ভয়েসটা কার। কিন্তু যে চিত্রটা এই গোটা ঘটনায় ফুটে উঠেছে, অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হয়েছে। দলের নির্দেশে অনুব্রত মন্ডল পুলিশের কাছে ক্ষমা চেয়েছে। বাংলা কখনো ভেবেছিল অনুব্রত মন্ডল ক্ষমা চাইবে? শুধু এই ঘটনাটাই একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে দল যে তার পাশে নেই বা দল যে তার মাথার উপর থেকে আশীর্বাদের হাতটা সরিয়ে নিয়েছে, সেটা কিন্তু কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে। অনুব্রত মন্ডলের রাজনৈতিক ক্যারিয়ার যদি দেখা যায়, একেবারে শুরুর দিক থেকে তিনি একেবারে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন কিংবা এই বিধানসভা নির্বাচন, যত নির্বাচন তিনি করিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে বিরোধীদের কোনো ছাপ একেবারে মুছে গিয়েছিল বীরভূম জেলা থেকে। এবং সেই অনুব্রত মন্ডল, সেই দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মন্ডল বা কেষ্ট, যার হুঙ্কারে শুধু বাঘে গরুতে নয়, বিজেপি, তৃণমূল বা সিপিআইএম বা সাধারণ মানুষ কিংবা পুলিশ মহল সব এক ঘাটে জল খেত। হ্যাঁ, একদমই তাই। অনুব্রত মন্ডল তার যে গোটা পরিস্থিতি, তিনি যে এক ঘরে হয়ে গিয়েছেন, সেই চিত্রটা কিন্তু স্পষ্ট। আমি যদি একেবারে শুরুতে বলতে চাই, দেখা যাবে বীরভূমের এই অনুব্রত মন্ডল তিনি 2 বছর জেল খেটে এসেছেন। সিবিআই গ্রেফতারির পর তিনি 2 বছর জেল খেটে এসেছেন। ঠিক যে সময় তিনি জেল খেটেছেন, সেই সময়েও দল তার মাথা থেকে হাত সরায়নি। শুধু দল তার মাথা থেকে হাত সরায়নি নয়, সেই সময়ে তিনি জেলে থেকে তিনি কিন্তু তৃণমূলের জেলা সভাপতি পদে ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি পদ বদল হয়নি ঠিক, কিন্তু এইবার মে মাসে জেলা সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু জেলা সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়নি, জেলা সভাপতি পদ যেমন রাখাই হয়নি, ঠিক সেইভাবে এই গোটা বীরভূমের যে সাংগঠনিক যে তৃণমূল যে দলটা দেখবে, সেটার জন্য একটা কোর কমিটি করে দেওয়া হয়েছে এবং এই কোর কমিটির মধ্যে একজন সামান্য সদস্য রয়েছেন অনুব্রত মন্ডল। সেই দলে আরও সদস্য রয়েছে, কিন্তু এই গোটা ঘটনায় অনুব্রত মন্ডল তার যে গ্রাফটা বা তার যে রাজনৈতিক ক্যারিয়ারটা একেবারে একঘরে, এবং জানা নেই যে তার রাজনৈতিক ক্যারিয়ার আর কতদিন টিকবে। তার কারণ আমরা পরিষ্কার হয়ে গিয়েছে এই যে ঘটনায় অনুব্রত মন্ডলের একটা কল রেকর্ড ইতিমধ্যে, অর্থাৎ একটা অডিও রেকর্ড ভাইরাল হয়ে যায় এবং এই ভাইরাল, আমরা জানি না সেই অডিও রেকর্ডটি কার, কিন্তু সুকান্ত মজুমদারের পোস্ট করা সেই অডিও রেকর্ড, সেইখানে পরিষ্কার শোনা যাচ্ছে বীরভূমের অর্থাৎ বোলপুরের আইসি লিটন হালদারকে একেবারে মা বাবা তুলে অকথ্য ভাষায়, কদর্য ভাষায় গালাগালি করছেন এবং তার পরিচয় জিজ্ঞেস করাতে তিনি বলছেন অনুব্রত মন্ডল। এবং শুধু ওই গালাগালিতে শুধু অনুব্রত মন্ডল বীরভূমের আইসিকে নয়, আইসির বাবা মা, আইসির পরিবার তুলে গালাগালি করছেন এবং তারই দলের, তারই সহকর্মী,
তারই সহকর্মী কাজল শেখের বিরুদ্ধেও গালাগালি করছেন। ফলে এই যে চিত্রটা, সেই চিত্রতে যত দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের এই যে পুলিশকে হুমকি দেওয়া বা কাউকে হুমকি দেওয়া, এটা কিন্তু নতুন নয়। এই পঞ্চায়েত নির্বাচন কিংবা লোকসভা নির্বাচন কিংবা বিধানসভা নির্বাচন, এই বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি ইলেকশন কমিশনকে কিভাবে অনুব্রত মণ্ডলকে আটকে রাখতে হয়েছে। তবুও অনুব্রত মণ্ডল আটকে থাকলেও তার যে রোয়াব, তার যে হুঙ্কার, সেটা গোটা বীরভূম, গোটা রাজ্য জুড়ে টের পাওয়া গিয়েছিল। কখনো পুলিশকে হুমকি দেওয়া কিংবা কখনো দলীয় নেতাদের পুলিশকে বোমা মারতে বলা, এই জায়গাতেই একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিক তিনি এরকমও বলতে শোনা গিয়েছিল যে এখন 4টে বাজে, 8টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে, নইলে আমি ঢুকে যাব, ভয়ঙ্কর খেলা হবে, সবাইকে অ্যারেস্ট করুন, আমি কিন্তু একটা বাড়ি আস্ত রাখবো না, একদম চড়িয়ে দেবো, সব কটাকে অ্যারেস্ট করুন। পুলিশ কিন্তু এই ধরনের কোনো মন্তব্যতে কোনো ব্যবস্থা কখনো নেয়নি। এবং পাশাপাশি আরও একটা জিনিস দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডল বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন। যদি দেখা যায় ঘুরবাতসা, চরম ঢাক বাজাবো, এই ধরনের বিভিন্ন মন্তব্য, অনুব্রত মণ্ডল কিন্তু এই ধরনের মন্তব্য করে বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন। ঠিক এইবার এই অডিও রেকর্ড ভাইরাল হওয়াতে কিন্তু আরও বিপাকে তিনি পড়েছেন। এবং তারপর যেটা দেখা গেল যে দলের ভূমিকা, একেবারে স্পষ্ট ভূমিকা দলের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এই ঘটনার সামনে আসতেই যে এই কথা বা এই ধরনের বক্তব্য কোনোভাবেই দল সমর্থন করে না এবং অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডলকে। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই এই দলের এই বিবৃতির ঠিক 32 মিনিটের মধ্যেই অনুব্রত মণ্ডল লিখিত ক্ষমা চাইল, ফুলে ভরা একটা চিঠি, সেই চিঠি দিয়ে লিখিত ক্ষমা চাইল। এবং যেটা বাংলার মানুষ কখনো ভাবতেই হয়তো পারেনি যে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইবেন, ঠিক সেই জিনিসটাই পরিষ্কার হয়ে গেল। এবং তিনি লিখিত একটা চিঠি দিয়ে তিনি ক্ষমা চাইলেন এবং ক্ষমা চেয়ে পরিষ্কারভাবে লিখলেন, আমি বিভিন্ন ধরনের ওষুধ খাই, আমার এইটার কোনো একটা রিয়াকশান হতে পারে, আমি পুলিশদের সবসময় সমর্থন করি এবং পুলিশকে আমি সবসময় সাহায্য করি। এই একটা যে চিঠি, সেই চিঠি ভাইরাল হয়েছে। এবং পাশাপাশি তিনি আরও একটা ভিডিও বার্তা দিয়েছেন, যে ভিডিও বার্তায় তিনি ওই লিটন হালদার অর্থাৎ আইসি বোলপুরের সম্বন্ধে অভিযোগ করছেন। অভিযোগ করে তিনি বলছেন যে হ্যাঁ, আমি পুলিশের সমর্থন করি, কিন্তু এই কাজটা আমি বিভিন্ন ধরনের ওষুধ খাই, এই কাজটা কোনোভাবে আমি ঠিক করিনি। তো এই গোটা ঘটনায় অনুব্রত মণ্ডল তিনি ক্ষমা চাইলেন, শুধু ক্ষমা চাইলেন না, তিনি গোটা বাংলার মানুষকে রীতিমতো অবাক করে দিলেন। অবাক করে এই যে ক্ষমা চাওয়া, সেটা কিন্তু একেবারে বাংলার মানুষ কোনোভাবে হয়তো দেখেইনি এই ধরনের চিত্র, বা এই ধরনের চিত্র যে বাংলার মানুষ দেখবে সেটা কিন্তু কখনো কল্পনাই করেনি। এবং এই গোটা ঘটনায় একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে তিনি কিন্তু এক ঘরে, আমরা দেখেছি অনুব্রত মণ্ডল তিনি এই যে হুমকি দিয়েছেন, সেই হুমকির বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে। এসপি অমনদীপ তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে এই গোটা ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি আইসি বোলপুরের তরফ থেকে, আমরা এফআইআর স্টার্ট করেছি। এবং ঠিক সেই ঘটনায় একটা এফআইআর কিন্তু জারি করা হয়েছে এবং যে এফআইআরে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। মোট 4টি ধারায় মামলা এবং বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী 224 অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়া, কর্তব্যরত কর্মীকে হুমকি, এবং 132 অর্থাৎ সরকারি কর্মচারীকে হেনস্থা, 75 অর্থাৎ শ্লীলতাহানি ও হেনস্থা, এবং 351 অর্থাৎ হুমকি। এই ধারায় কিন্তু 4টি ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। এবং পাশাপাশি শনিবার বেলা 11টার মধ্যে তাকে দেখা করার নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ তিনি কিন্তু এড়িয়েছেন এবং তিনি কিন্তু একজন লয়ার পাঠিয়ে থানা অর্থাৎ এসডিপিওর সঙ্গে কথা বলিয়েছেন। তো এই গোটা পরিস্থিতিতে দল যে তার পাশে নেই এটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং দল পাশে না থাকার কারণেই আমরা দেখেছি যখন তিনি জেল খেটেছেন তখন কিন্তু বারবার করে বিভিন্ন উচ্চ নেতৃত্বের তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছিল যে অনুব্রত মণ্ডল তাকে বিভিন্ন মিথ্যে কেসে ভাসানো হয়েছে, কিংবা দল কিন্তু তার পাশে বরাবর থেকেছে। এই সিবিআই বা ইডির হাতে গ্রেফতারির পর দল কিন্তু তার পাশে থেকেছিল। এবং ঠিক যে সময় তিনি গ্রেফতারি হয়ে তার গ্রেফতারি তিনি জেলে কাটাচ্ছিলেন, যে সময়টা তিনি জেলে কাটিয়েছেন, ঠিক সেই সময় কিন্তু এক প্রকার আক্ষরিক অর্থে জেলা সভাপতির পদ তিনিই সামলেছেন। তো জেলা সভাপতি পদে তাকেই বহাল রাখা হয়েছিল। কিন্তু এইবার তার জেল মুক্তির পর অর্থাৎ 24-এর পর তিনি যখন জেল মুক্তি পেলেন, এইবার 2025-এর একেবারে শুরুতে যে জেলা সভাপতি বেশ কয়েকটি জায়গায় বদল হয়, ঠিক সেই জায়গায় কিন্তু অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদে রাখা হয়নি এবং সেই জেলা সাজানোর জন্য অর্থাৎ সেই জেলা সাংগঠনিক কাজ করার জন্য একটা কোর কমিটি করে দেওয়া হয়। এবং সেই কোর কমিটিতে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। এবং এই কাজল শেখ আমরা বরাবর দেখেছি কাজল শেখের বিরুদ্ধে তিনি থেকেছেন অর্থাৎ অনুব্রত মণ্ডল থেকেছেন। সেই
সে কোর কমিটি, সেই কোর কমিটিতে কিন্তু অনুব্রত মণ্ডলকে যেমন সদস্য হিসেবে রাখা হয়েছে, সদস্য হিসেবে রাখা হয়েছে কিন্তু কাজল শেখকেও। পাশাপাশি এই কমিটির চেয়ারপারসন কিন্তু রাখা হয়েছে আশিস ব্যানার্জিকে, বিধায়ক আশিস ব্যানার্জি। ফলে এই গোটা পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল কিন্তু একঘরে হয়ে রয়েছেন। ঠিক এই ঘটনায় অনুব্রত মণ্ডল যে অকথ্য ভাষায়, কদর্য ভাষায় আইসি অর্থাৎ বোলপুরের পুলিশ আধিকারিককে গালাগালি দিয়েছে, ঠিক সেইখানে বিরোধীদের তরফ থেকে কিন্তু তাকে গ্রেফতারির দাবি তোলা হয়েছে। এবং এই বিরোধীদের তরফ থেকে সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারী তারা কিন্তু একটা কথায় ভীষণভাবে জোর দিয়েছেন এবং তাদের তরফ থেকে বক্তব্য এটাই যে কেন এই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হবে না, পুলিশ কেন দলদাস হয়ে থাকবে তৃণমূলের, এই অভিযোগ কিন্তু তোলা হয়েছে। এবং এই গোটা ঘটনায় অনুব্রত মণ্ডল ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে যে তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। তারপরেই কিন্তু একটা গুরুতর পদক্ষেপ কিন্তু জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে এবং আগামীকাল ফের হাজিরা দেওয়ার কথা বলে ফের একটি যে সমন কিন্তু তাকে করা হয়েছে। ফলে এই গোটা পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলকে কিন্তু কার্যত একঘরে করে দেওয়া হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে চিত্র বাংলার মানুষ কখনো দেখেনি, রাজ্য পুলিশ তার বাড়িতে গিয়ে সমন দিচ্ছে, তাকে দেখা করতে বলছে, কিংবা রাজ্য পুলিশ তাকে যে হুমকি দিচ্ছে, রাজ্য পুলিশকে যে হুমকি দিচ্ছে সেই অডিও ভাইরাল হয়ে গেছে। কখনো বাংলার মানুষ সেই চিত্র দেখবে বলে কখনো আশাই করেনি যে অনুব্রত মণ্ডল যে হুমকি দিচ্ছে বা গোপনে যে হুমকি দিচ্ছে ওভার দ্য টেলিফোন, সেই অডিও ভাইরাল হয়ে যাবে। পাশাপাশি বাংলার মানুষ হয়তো এটাও দেখেনি কখনো যে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইবে বা অনুব্রত মণ্ডল ক্ষমা চাইছে। ফলে এই গোটা পরিস্থিতি কিন্তু একেবারে যে ধরাবাঁধা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কিছুটা ভিন্ন। এবং এই গোটা ঘটনায় অনুব্রত মণ্ডল তিনি কিন্তু, আমি যেটা শুরুতে বলেছিলাম, রুগ্ন বাঘ, অর্থাৎ বীরভূমের একেবারে রুগ্ন বাঘ তিনি হয়ে গিয়েছেন। এবং অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টর গড় হিসেবে যে জায়গা পরিচিত বীরভূম, সেটা কিন্তু একেবারে শেষ হওয়ার পথে। এটা কিন্তু গোটা সাধারণ মানুষ কিংবা যারা বীরভূমের জনসাধারণ রয়েছেন তাদের মত। এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।